মেয়েটা নিমিষেই অবুজের ন্যায় নাকের জল চোখের জল মিশ্রিত করে ফেলেছে। মিনিট খানেক সমুদ্রের দিকে দৃষ্টিপাত নিক্ষেপ করে চক্ষু তৃষ্ণা মিটে তড়িৎ বেগে ছুটে এলো সমুদ্রের একদম নিকটবর্তী চলে এলো মেহের। অতঃপর উম্মাদের ন্যায় জাপটে ধরল সমুদ্রের হাত। পরিস্থিতি মেহেরকে এক দুর্বোধ্য অবস্থায় এনে দাঁড় করিয়েছে। যে মেয়ে সমুদ্রের দিকে ঠিক মতো লক্ষ্য করতে ভয় পায়, যার হাত ছোঁয়ার বিচিত্র দৃশ্য সে কল্পনাতেও আঁকেনি, সেই মেয়ের আজ বিনা দ্বিধা সংকোচহীন সমুদ্রের হাত ছুঁয়েছে। সমুদ্রের হাত আঁকড়ে ধরে তার মুখশ্রীতে খানিক ঝুঁকে অশ্রুকণা বিসর্জন সহিত মেহের বিড়বিড় করেই বলে উঠল, আপনি ভীষণ পচা, আমার একটু খোঁজ খবরও নেননি। মেহেরের অভিমান মিশ্রিত বাক্য সমুদ্রের কর্ণকুহরে পৌঁছানো মাত্রই তার নিদ্রায় ব্যাঘাত ঘটল। মুহূর্তেই চোখ বন্ধ অবস্থায় সমুদ্রের ফ্রুজরা কিঞ্চিত কুচকে বিষয়টা পরিলক্ষিত করল না। সে তার মর্জি অনুযায়ী কন্দনরত অবস্থায় মিনমিন কণ্ঠে বলতে লাগলো, একটু একটু কথা বলবেন আমার সঙ্গে? আমার যে বড্ড অভিপ্রায় জেগেছে আপনার কণ্ঠস্বর কর্ণপাত করতে। আবার যে ভালো লাগছে না, অস্থির লাগে ভীষণ। তৎক্ষণাৎ মেহেরের নেত্র হতে বিসর্জিত কয়েক ফোঁটা দুর্বোধ্য রহস্য টোপ টোপ করে সমুদ্রের মুখের উপর বর্ষিত হলো, যা সুবাদে সমুদ্রের নিদ্রা খানিকটা হালকা হয়ে এলো। লহমায় চোখ যুগল পিটপিট করে উন্মুক্ত করলো সমুদ্র। মেহেরের অশ্রু সিক্ত মুখশ্রী লক্ষ্য করতে তার হৃদয় ব্যথিত হয়ে উঠল নিমিষেই। ঘুমের রেশ না কাটিয়েই মেহেরের অবস্থা পর্যবেক্ষণ করে সমুদ্র মলিন কণ্ঠে বলে উঠল, কি হয়েছে পুচকি? আমার পুচকিটা কাঁদছে কেন? সমুদ্রের কণ্ঠস্বর কর্ণপাত হতেই সজাগ হলো মেহের। অতঃপর অশ্রু সিক্ত নয়নে সমুদ্রের দিকে দৃষ্টিপাত ফেলল। সেকেন্ড পাঁচেক ঠোঁট কামড়ে কন্দন থামানোর প্রয়াস চালালো। ইস, এভাবে বাচ্চাদের মতো কাঁদছো কেন? ভয় পেয়েছো বুঝি? সমুদ্রের কথার প্রেক্ষিতে প্রাণ খুলে কেঁদে দিল মেহের। চোখের অশ্রু মুছতে মুছতে বলল, আপনার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি নিয়ে বাঁচতাম? আপনি কি খুব ব্যথা পেয়েছেন? দেখুন না, কত রক্ত ঝরেছে আপনার শরীর থেকে। আমার ওড়না দেখুন, দাগ লেগে রয়েছে। আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। মেহেরের বাকযন্ত্র হতে নির্গিত বাক্যগুলো শুনে সমুদ্রের হৃদয় প্রশান্তির প্রাদুর্ভাব ঘটল। মুহূর্তেই মেহেরের কোমল হাতে স্বল্প বল প্রয়োগ করে স্পর্শ করল সমুদ্র। অতঃপর মুচকি হেসেই বলে উঠল, আমাকে ছেড়ে বুঝি থাকতে পারবে না তুমি? না, এক মুহূর্তও অতিবাহিত করতে পারবো না। আপনি কেন বোঝেন না? আপনাকে ছাড়া আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। যদি আমি মারা যেতাম, বাই চান্স গুলিটা আমার বক্ষ পিঞ্জর ছেদ করে ফেলতো, তাহলে? সমুদ্রের কথায় ঝটপট উত্তর দিল মেহের। কন্দ্রনের বেগ বৃদ্ধি করেই বলে উঠল, আমিও মারা যেতাম, হয়তো স্ট্রোক করে, নতুবা আপনার শোকে। কিন্তু এমন কথা বলবেন না প্লিজ। তৎক্ষণাৎ মেহেরের অবস্থা বেগতিক হয়ে উঠল। সমুদ্রের বাঁধন থেকে হাত ছাড়িয়ে মুখ ঢেকে গুমট ধ্বনিতে কেঁদে উঠল সে। সমুদ্র পরিস্থিতি নিয়ন্ত্রণে উঠে বসার প্রয়াস চালাল। এক পর্যায়ে খানিকটা হেলান দিয়ে বসতে সক্ষম হলো সে। অবশেষে মেহেরের মুখ হতে হাত ছড়িয়েই বলে উঠল, এভাবে কাঁদতে নেই পুচকি, এত অল্পতে ভেঙে পড়লে চলবে না। তোমাকে তো স্ট্রং হতে হবে। তুমি তো জানোই না, তোমার বর এর আগেও 3বার গুলিবিদ্ধ হয়েছিল, ভবিষ্যতে আবারও হতে পারে। এ যে আমার পুচকির স্বামীর জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িত। মেয়ের ছলছল নয়নে সমুদ্রের দিকে তাকালো অতি নিম্ন কণ্ঠস্বর। লোকটা অসুস্থ অথচ ফাজলামো করছে। বিষয়টা ভেবে মেয়ের শরীর রাগে রিরি করে উঠল। মেয়েটা যে কাঁদতে কাঁদতে হিচকি তুলে ফেলেছে তা খেয়াল করেও সমুদ্র তার অনুভূতি নিয়ে ছলনায় মত্ত। মেয়ের কোনো আওয়াজ এলো না। কান্নার বেগ কমিয়ে ফের নীরবে চোখের জল ফেলতে লাগলো। বিষয়টা পরিলক্ষিত করে অনুতপ্ত হলো সমুদ্র। সে যে নিজের অজান্তেই তার পুচকিটাকে কষ্ট দিয়ে ফেলছে। সমুদ্র মেহেরকে ফুপিয়ে কাঁদতে দেখে নিম্ন কণ্ঠেই বলল, আই এম সরি পুচকি, চোখের জল মুছো। আমি আর এমন কথা কখনো বলবো না। তুমি তো বুঝতে পারছো না আমার আনন্দের অনুভূতি। আমার পুচকি যে আমার জন্য কাঁদছে তা আমার নিকট কতটা সৌভাগ্যময় তা তুমি ধারণাও করতে পারবে না। ভীষণ আনন্দে আমার মস্তিষ্কের কার্যকর ক্ষমতা লোপ পেয়েছে। সমুদ্রের মুঠো বন্ধন হতে হাত ছাড়িয়ে মেহেরের কিঞ্চিত ক্রোধ, অভিযোগ এবং একরাশ অভিমানের সহিতই বলে উঠল, আপনাকে হারিয়ে যেতে হবে না, দরকার পড়লে আমিই হারিয়ে যাব। সত্যি বলছি, আপনি কিন্তু অত্যাধিক পচা, আমাকে বোঝেন না।
মেহেরের কথা শুনে মুচকি হাসির সহিত সমুদ্র বলতে লাগলো, আপনাকে কোথাও যেতে হবে না ম্যাম। আমি আপনাকে কোথাও যেতে দিব না। আপনি শুধু আমার ব্যবহৃত কোনো কিছুতে অন্যের হস্তক্ষেপ আমার অপছন্দ। সো নো টেনশন। সমুদ্রের কথার ভিত্তিতে কপাট রাগ দেখিয়ে মুখ ফিরিয়ে অন্যদিকে দৃষ্টিপাত নিক্ষেপ করলো মেহের। মেয়েটার অভিমানময় পরিস্থিতি দেখে সমুদ্র দীর্ঘশ্বাস ত্যাগ করলো। মূলত সোয়াব খানের উপস্থিতি লক্ষ্য করেই মেহেরের সঙ্গে অদ্ভুত আচরণে লিপ্ত হয়েছিল সে। তার মেয়ে যে সমুদ্রহীনা থাকতে পারবে না, বিষয়টা স্পষ্ট সোয়াব খানের মস্তিষ্কে প্রমাণস্বরূপ দেখিয়ে দিল সমুদ্র। মেয়ে এবং জামাতার অভিমানমূলক বার্তা আদান প্রদান সহ্য করতে পারেনি তিনি। পরিশেষে ক্রোধে ফুসতে ফুসতে কেবিনের দরজায় পার্শ্ববর্তী হতে প্রস্থান করেছেন। এমনকি যাওয়ার পূর্বে চোখের ভাষায় সমুদ্রকে শাসিয়ে গিয়েছেন তিনি। সোয়াব খান প্রস্থান হতেই বার কয়েক স্বস্তি নিঃশ্বাস ত্যাগ করল সমুদ্র। অতঃপর মেহেরের অভিমান ভাঙার উদ্দেশ্যে তির্যক হাসি দিয়ে মেহেরের মুখশ্রীতে দৃষ্টিপাত নিক্ষেপ করলো। হঠাৎ মেহেরের মাথায় হাত দিয়েই বলে উঠল, ইস, তোমার হাবভাব সুবিধাজনক নয়। তুমি কি এখন আবার আমার ওয়াইফে ট্রান্সফার হলে? ট্রাস্ট মি পুচকি, পুরো বউ বউ লাগছে তোমাকে। সমুদ্রের কথাগুলো শুনে লজ্জায় মাথা নিচু করে ফেলল সে। মেহের লজ্জায় নুয়ে পড়ার পূর্বে সমুদ্রকে ফের বলে উঠল, এইভাবে হুটহাট লজ্জা পাবেন না ম্যাম। আপনি শুধু ভুলে যান আপনার স্বামীরও ভিন্ন এক রূপ বিদ্যমান। আমাকে এভাবে কাতর করার অধিকার আপনার নেই। ইতিমধ্যে হাতে ভীষণ ব্যথা অনুভব হচ্ছে। এখন দয়া করে আমার বুকে ব্যথা তৈরি করবেন না। সমুদ্র এবং মেহেরের প্রেমালাপে ব্যাঘাত ঘটেছে কিছুক্ষণ পূর্বে। ভীষণ প্রশান্তিময় সময় অতিবাহিত করছিল তারা। হঠাৎ তাদের মধ্যে উপস্থিত ঘটে আকাশের। অসময় তার আগমন মেহের এবং সমুদ্রের নিকট অত্যন্ত অপ্রত্যাশিত। সমুদ্রের ব্যথাতুর মুখশ্রীতে বিরক্তি ছাপ স্পষ্ট। অন্যদিকে মেয়ের অযথাই লজ্জায় নিজেকে গুটিয়ে নিয়েছে, ভীষণ অপ্রবৃত্তি হয়ে পড়েছে, যার সুবাদে আকাশের উপস্থিতি লক্ষ্য করেই মাথা নিচু করে ফেলেছে। সমুদ্র এবং মেহেরের অবস্থা আন্দাজ করতে পেরে আকাশ মুচকি এসে চলেছে অনবরত। আকাশের তির্যক হাসির পিছনে যেন একরাশ রহস্য স্পষ্ট। আকস্মিক সে তির্যক কণ্ঠেই বলল, সরি রে দোস্ত, আমি আসলে বুঝতে পারিনি কিছুক্ষণের মধ্যে নার্স আসবেন তোকে খাওয়াতে, তাই আর কি আমি আর মেহের থুকু ভাবিকে নিতে এলাম। ভাবি তো এখনও অবধি লাঞ্চও করেনি। তাছাড়া আমাকে এসিপি স্যার আদেশ করেছেন ভাবিকে নিয়ে যাবার জন্য। আকাশের কথার প্রভাবে গাম্ভীর্য ফুটে উঠেছে সমুদ্রের মুখশ্রীতে। মেহের আকাশের কথার প্রেক্ষিতে অবাকের সহিতই বলে উঠল, উনি তো অসুস্থ, এই পরিস্থিতিতে ওনাকে খাবার খাওয়ানো যাবে কি? আমার ধারণা অনুযায়ী কমপক্ষে 2 দিন স্লাইন চলবে। মেহেরের কথার প্রত্যুত্তরে আকাশ নিজে 32 দাঁত বের করেই বলে উঠল, তোমার উনি আমাদের মধ্যে দুর্বল না। এমন পরিস্থিতিতে সমুদ্র অভ্যস্ত। দেখো, আমি শিওর কালকে কিন্তু হসপিটালে থাকবে না। আমি হলে মিনিমাম 3 দিন হসপিটালে ভর্তি থাকতাম। জানি না তোমার উনি কোন ধাতুতে তৈরি। তোমার উনি সহজে অসুস্থতা কাবু করতে পারে না। আকাশের এহেন কাণ্ডে লজ্জায় রঞ্জিত হয়ে গিয়েছে মেহের। সমুদ্র পূর্বের ন্যায় থতমত মুখ করে বসেছিল। আচমকা নীরবতা ভেঙে সে আহত গলায় বলল, কিন্তু এবার মনে হচ্ছে আমাকে আরও বেশ কয়েকটি দিন হসপিটালে থাকতে হবে। সমুদ্র কথা শুনে আকাশ ভ্রু কুঁচকে বলে উঠল, কেন? আকাশের প্রত্যুত্তর দেওয়ার পূর্বে মেহেরের মুখে পানি দৃষ্টিপাত ফেলল সমুদ্র। অতঃপর দীর্ঘশ্বাস ত্যাগ করে মিহি কণ্ঠেই বলল, এবার যে হাতে ব্যথার চেয়ে বক্ষপিঞ্জরে ব্যথা দ্বিগুণ। বিশ্বাস কর ভাই, বুকের ভেতর ভীষণ চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। এই, তুই কি বুকে ব্যথা পেয়েছিস? ডক্টরকে বলেছিস তো? ডক্টর উপলব্ধি করতে পারে, অথচ ওষুধ দেয় না। আজ দিয়েছিল, কিন্তু তোর জন্য ওষুধ কাজ করছে না, ইডিয়েট। সমুদ্রে বলা বাক্যগুলোর অর্থ বুঝতে বেশ বেগ পেতে হলো আকাশের। সমুদ্র এখনো অবধি মেহেরের মুখ পানে অপলক দৃষ্টিতে তাকিয়ে। আকাশ সমুদ্রের পরিস্থিতি দেখে অবাকের শেষ সীমান্তে। বর্তমানে আকাশের সন্দেহ হচ্ছে তার সামনে বসে থাকা আহত সমুদ্রকে লোকটি কি আদৌ তার বন্ধু সমুদ্র নাকি ছদ্মবেশী মানব। অবশেষে অবাকের রেশ কাটিয়ে আকাশ বলেই উঠল, তুই ঠিক আছিস? তোর এত পরিবর্তন কেমনে কি ভাই? তোর কথাগুলো হজম করতে আমার কষ্ট হচ্ছে। আকাশের কথার প্রেক্ষিতে সমুদ্র বিরক্তির প্রকাশের সহিত বলল, বাই দ্য ওয়ে, যা মেহেরকে খাইয়ে নিয়ে আয়। দেখ, জাস্ট 6 ঘন্টায় মেয়েটা শরীরের কি অবস্থা করে ফেলেছে। না জানি আমি মারা গেলে কি হতো। অন্যদিকে চোখ যুগল বুঝে সমুদ্রের বলা বাক্যগুলোর অর্থ বোঝার প্রয়াস চালাচ্ছিল মেহের। হঠাৎ সমুদ্র
মুখে মৃত্যুর কথা শুনে চোখ জোড়া খুলে করুণ দৃষ্টি নিক্ষেপ করলো সমুদ্রের অচঞ্চল আখিতে। তখনও অবধি মেহের মত্ত ছিল সমুদ্রের দুর্বল ব্যথাতুর তির্যক চাহনি। মেয়েটাকে কষ্ট দিতে বোধহয় বেশ আনন্দ পাচ্ছে সমুদ্র। মেহেরের চলচল দৃষ্টি উপেক্ষা করে সমুদ্র বলে উঠল, আকাশ ওকে নিয়ে যা, আমার খুব খিদে পেয়েছে। ওকে খাইয়ে আমাকে একটু শান্তিতে নিঃশ্বাস ত্যাগ করতে দে। তৎক্ষণাৎ বের হতে নেমে দ্রুত পদে প্রস্থান করলো মেহের। আকাশ কিছু বুঝে ওঠার পূর্বে সমুদ্র চোখের ইশারায় তাকে ক্যাবিনেতে প্রস্থান করার আদেশ দিল। করিডোরে বসে মেহেরের জন্য খাবার নিয়ে অপেক্ষা করছিল সৈয়াব খান। 6-এর অধিক আইটেম মেয়ের জন্য অর্ডার করে নিয়ে এসেছেন নামি দামি রেস্টুরেন্ট থেকে। দ্রুত পদে সৈয়াব খানের নিকটবর্তী হাজির হলো মেহের। অতঃপর মাথা নিচু করে নিশ্চুপ ভঙ্গিমায় বসে পড়ল তার নিকটে। মেহেরের আচমকা উপস্থিতিতে পুলকিত সৈয়াব খানের হৃদয়। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা স্পষ্ট, কিন্তু তৎক্ষণাৎ তিনি পরখ করলো তার মেয়ের চোখ জোড়া জলে টলমল করছে। বিষয়টা তার নিকট খানিক ব্যথাতুর। মেহেরের এমন পরিস্থিতি দেখে তিনি বলে উঠলেন, কি হয়েছে মা, তোমার চোখে জল কেন? আমাকে কিছু খেতে দেবেন? একটু জলদি দেবেন, আমি খেয়ে দিয়ে ওনার কাছে যাব। মেহের নিঃসংকোচ আবেদন তুলনাহীন ব্যতীত করে তুলল সৈয়াব খানকে। লহমায় তিনি এক প্যাকেট বিরিয়ানি প্লেটে সার্ভ করলেন, সঙ্গে অন্য সব আইটেম সার্ভ করলেন। পকেট থেকে জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজ বের করে হাত পরিষ্কার করে অতঃপর মেহেরের মুখের সামনে এক লোকমা খাবার তুললে বললেন, হ্যাঁ করো মা, আজ নয় আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আমার শেষ ইচ্ছা বা আমার অনুরোধ মনে করে খাবে। খানের কথা শুনে মেহেরের হৃদয় গহীনে উল্লাসে অজস্র বন্যা বইতে আরম্ভ করলো। তাকে সিরাত বেগম ব্যতীত কেউ খাইয়ে দেয়নি। আনন্দের সহিত সৈয়াব খানের হাতে খেয়ে উঠল মেহের। ঘড়ির কাঁটা 10-এর নিকট পৌঁছিয়েছে খানিক পূর্বে। মেহের খেতে যাওয়ার পরে চোখ জোড়া বন্ধ করেছিল সমুদ্র। কখন যে তার নিদ্রা চোখে নেমে এসেছে তা তার অজানা। খানিকক্ষণ যাবৎ সমুদ্রের মাথায় আলতোভাবে চুলগুলো হাতড়িয়ে দিচ্ছে কোনো এক মানব। তার চোখ জোড়া সজল হয়ে উঠেছে ইতিমধ্যে। এমন আদুরে ছোঁয়া পেয়ে স্বল্প কেঁপে উঠেছে সমুদ্র। তার নড়েচড়ে ওঠার ফলে কাঙ্ক্ষিত ব্যক্তিটি হঠাৎ ভাঙা গলায় বলল, আই এম সরি ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও। কাঙ্ক্ষিত ব্যক্তির কণ্ঠস্বর পেয়ে সমুদ্রের নিদ্রা হারিয়ে গিয়েছে ওই দূর দিগন্তে। বরাবর তার ঘুম অতিরিক্ত হালকা। সাধারণত স্বল্প পরিসর শব্দে তার ঘুম ভেঙে যায়। আজও ব্যতিক্রম হয়নি। ভাঙা কম্পনময় মলিন কণ্ঠস্বর পেয়ে সমুদ্র চোখ জোড়া ধীর গতিতে উন্মুক্ত করল। তার মুখের নিকটবর্তী খানিকটা ঝুঁকে থাকা ব্যক্তিকে দৃশ্যমান হতেই তার ভ্রুজগুলো আপনা আপনি কুঁচকে এলো। চোখের সামনে ইয়াদের মুখশ্রী তার নিকট বেশ বিস্ময়কর। ছেলেটা আসলেই তার ভাই ইয়াদ নাকি তার ভ্রম? সমুদ্রের উন্মুক্ত চোখে সন্দেহজনক দৃষ্টি ইয়াদকে বেশ অনুতপ্ত করে তুলল। সমুদ্রের চুলের মাঝে হাত স্থির রেখে নরম গলায় বলল, কেমন আছিস ভাইয়া? জানিস আমি কতটা ভয় পেয়েছিলাম যখন আকাশ ভাইয়া বলেছিল তোর গুলি লেগেছে। গাড়িতে পথ যত অতিক্রম হয়েছে আমার অস্থিরতা তত বৃদ্ধি পেয়েছে। ইয়াদের কথার প্রত্যুত্তরে নীরব ভঙ্গিতে তাকিয়ে রইল সমুদ্র। তার উত্তর না পেয়ে ইয়াদ দীর্ঘশ্বাস ত্যাগ করে বলল, ভাইয়া আমাকে ক্ষমা করে দে প্লিজ। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক করে দিয়েন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানাবেন। আর গল্পটা ভালো লাগলে শেয়ার করে দিয়েন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।